হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসটি কিন্তু হবে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে। তো তোমরা যারা যারা দেখছো আজকের লাইভ ক্লাসটি, তারা কিন্তু ফ্রেন্ডদেরকে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের ফ্রেন্ডরা যাতে জানতে পারে সেজন্য কি করতে হবে, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। এবং একই সাথে তোমরা যারা যারা ক্লাসটি দেখছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো কারা কোন কলেজ থেকে আছো বা স্কুল থেকে আছো। অনেকে আমি দেখেছি ইউনিভার্সিটিতে পড়ো কিন্তু আমাদের ক্লাসগুলো ফলো করো, তারাও কিন্তু আমাকে জানাতে পারো কারা কারা ক্লাসটি দেখছো। তো প্রথমেই দেখো, আমার পেছনে দুটো ছবি আছে। দুটো ছবির মধ্যে কোনটা কি? এটা হচ্ছে একটা ভাইরাস আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। দুটোর মধ্যে কিছু মিল আছে। দুটো মিলের মধ্যে হচ্ছে একটাই, যে এই দুটো জিনিসই কিন্তু প্রাণীর বা উদ্ভিদের ক্ষতিও করতে পারে, আবার আমাদের অনেক উপকারেও আসে। তো আজকে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ভাইরাস নিয়ে। ভাইরাস নিয়ে আলোচনা করার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ছবিটা যদি আমি এখান থেকে সরিয়ে দিই তাহলে শুধু এই ছবিটা থাকে। এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে কিন্তু অন্য কিছু চিনি অথবা না চিনি, এই মাঝের এই জিনিসটা কিন্তু ঠিকই চিনতে পারছি। এই জিনিসটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিএনএ এর মতো একটা অংশ আছে। তার মানে হচ্ছে ভাইরাসের মধ্যে ডিএনএ বা আরএনএ যে কোনো কিছু একটা থাকতে পারে। তো প্রথমেই আমরা ভাইরাসের কিছু বৈশিষ্ট্য জেনে নেব। ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে একটা কথা বলতে হয় যে ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের সংমিশ্রণ, অর্থাৎ জীব ও জড় বস্তুর সংমিশ্রণ। এখন কথাটা কেন বলা হয় সেটা আমরা দেখব। একটা জীবের বৈশিষ্ট্য কি? একটা জীবের বৈশিষ্ট্য হচ্ছে তার প্রাণ আছে, সে নতুন করে তার বংশ বৃদ্ধি করতে পারে। আর একটা জড় বস্তুর বৈশিষ্ট্য কি? তার মধ্যে কোনো প্রাণ থাকবে না। ভাইরাসের ক্ষেত্রে সবচাইতে মজার বিষয় হচ্ছে যখন সে কোনো একটা প্রাণীর দেহে প্রবেশ করে তখন সে জীবিত হয়ে ওঠে, কিন্তু প্রাণীর দেহের যদি বাহিরে থাকে তাহলে কিন্তু সে তখন কাজ করে না। এখন যেই জিনিসটার ভেতরে গেলে সে জীবিত হয়ে ওঠে সেটাকে আমরা বলি হচ্ছে পোষক। তার মানে হচ্ছে ভাইরাস সব সময় একটা পোষকের ভেতরে প্রবেশ করবে, তারপরে সে জীবিত হয়ে উঠবে, তারপরে সে বিভিন্ন কাজ করতে পারবে। এবং একই সাথে এটাও মনে রাখতে হবে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক মানে কি? অতি আণুবীক্ষণিক মানে হচ্ছে সাধারণ যেসব মাইক্রোস্কোপ রয়েছে যেগুলো আমরা আমাদের স্কুলের বা কলেজের ল্যাবরেটরিতে দেখে থাকি, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা ব্যাকটেরিয়া দেখতে পাই। অনেক সময় বিভিন্ন পরীক্ষা করে ব্যাকটেরিয়াগুলো দেখতে পাই, ছত্রাক দেখতে পাই, কিন্তু ভাইরাসগুলোকে কিন্তু আমরা কখনোই ওই সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবো না। সেটা দেখার জন্য আমাদের লাগবে হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে শুধুমাত্র ভাইরাসগুলোকে দেখা যায়। ভাইরাসগুলো এতই ছোট যে কিছু ছাঁকনি রয়েছে, ছাঁকন কাগজ রয়েছে, যেই কাগজের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র রয়েছে। অনেক ছোট, অনেক অল্প ব্যাসার্ধের যেসব ছিদ্রগুলো, সেই ছিদ্রগুলো দিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে ব্যাকটেরিয়া যেতে পারে না, কিন্তু ভাইরাস ঠিকই চলে যাচ্ছে। তার মানে হচ্ছে ভাইরাস অনেক ছোট একটা জিনিস। তো ভাইরাস হচ্ছে তাহলে এমন একটা বস্তু যেই বস্তুটা অতি আণুবীক্ষণিক এবং যেটা একটা পোষক দেহের ভেতরে প্রবেশ করে জীবিত হয়েছে। পোষক দেহের বাহিরে থাকলে সে একদম কাজ করতে পারে না, সে একটা জড় বস্তুর মতো আচরণ করে। এবং মজার ব্যাপার হচ্ছে ভাইরাসকে কেলাসিত করা যায়, মানে অনেকগুলো ভাইরাসকে তুমি একসাথে রেখে একটা ক্রিস্টাল জাতীয় কিছু একটা তৈরি করতে পারবে। তো তোমরা যারা ক্লাসটি দেখছো তারা কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দিবে কে কোথা থেকে দেখছো, কে কোন কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো, এবং একই সাথে তোমাদের ফ্রেন্ডরা যাতে ক্লাসটি মিস না করে সেজন্য কি করতে হবে, শেয়ার করতে হবে, অথবা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও কমেন্টে। আমি তোমাদের কমেন্টগুলো দেখে আমার সাথে কে কে আছে। আমাদের সাথে আছে
আবু বকর সিদ্দিক বাগেরহাট থেকে। ওয়াহিদ নীল বলছি হ্যালো। হ্যালো ভাইয়া। সাইফুল ইসলাম আছে কক্সবাজার থেকে। সাদিয়া আছে সাতকনিয়া থেকে। কামরুল হাসান রয়েছে, মুজাহিদ রয়েছে, জাকারিয়া রয়েছে, সাবিহা ইয়াসমিন রয়েছে, আওয়ান আফিয়াজ রয়েছে। তোমরা সবাই জানো যে আওয়ান আফিয়াজ আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর। হ্যালো আমান। কামাল রয়েছে, ইবনে কামাল রয়েছে, ও বলছে ও মাদ্রাসার স্টুডেন্ট। আকলিমা রয়েছে ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এসএজিসি কলেজ থেকে রয়েছে মুক্তা। শরীয়তপুর থেকে রয়েছে শরীফ মাহমুদ। তো তোমরা যারা আসছো ক্লাসে জয়েন করছো মাত্র, তারা কমেন্ট করতে থাকো, একটু পরে তোমাদের কমেন্টগুলো আমি পড়ছি। তো এখানে আমরা আলোচনা করছিলাম ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে। আমরা 3টা বৈশিষ্ট্য এ পর্যন্ত দেখেছি। শেষ বৈশিষ্ট্যটা ছিল হচ্ছে তাকে কেলাসিত করা যায়। এবং একই সাথে মনে রাখতে হবে যে ভাইরাসের গঠনের ক্ষেত্রে আমরা মাত্র 2টো জিনিস দেখতে পাবো। এক হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড নিয়ে সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যে কোনো কোষের ক্ষেত্রে দেখে থাকি যে ডিএনএ অথবা আরএনএ দুটো একসাথে কিন্তু থাকে। ডিএনএটা সাধারণত কেন্দ্রের যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, আরএনএ গুলো পুরো কোষ জুড়ে থাকে, বিভিন্ন কাজ করতে থাকে। এখন মজার ব্যাপার হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না। হয় শুধু ডিএনএ থাকবে অথবা শুধু আরএনএ থাকবে। এবং দেখতে পাচ্ছি যে তাদের গঠনে শুধু প্রোটিন রয়েছে। তার মানে কি তাদের কিন্তু কোনো সাইটোপ্লাজমের কথা আমি এখনো বলিনি। এমনকি যে কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর এরকম কিছুই আমি বলিনি। তার মানে হচ্ছে ভাইরাস অকোষীয়। এখান থেকে আমরা বুঝতে পারি ভাইরাস হচ্ছে একটা অকোষীয় বস্তু, যেটার মধ্যে কোনো প্রকারের কোষ নেই, সাইটোপ্লাজম নেই, কিছু নেই, শুধু রয়েছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা মাঝখানে থাকে, চারপাশে প্রোটিনের আবরণটা থাকে, যেই আবরণটা দিয়ে তারা পোষককে আক্রমণ করতে পারে, সহজে পোষকের কোষগুলোকে আক্রমণ করতে পারে। এবং এই নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখতে হবে শুধু ডিএনএ থাকবে অথবা শুধু আরএনএ থাকবে, কখনোই দুটো একসাথে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে তাদের যদি কোনো কোষ নাই থাকে, তাদের যদি কোনো সাইটোপ্লাজম না থাকে, সাইটোপ্লাজম না থাকা মানে হচ্ছে কোনো প্রকারের অঙ্গাণু নেই। কোষ বিভাজনের ক্ষেত্রে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় কোনো কিছুই নেই। তাহলে তারা কিভাবে বংশবৃদ্ধি করে? তারা বংশবৃদ্ধি করে কিভাবে? পোষক দেহকে আক্রমণ করে। পোষক দেহটার ভেতরে তারা তাদের এই নিউক্লিয়ার বস্তুটাকে ভেতরে দিয়ে দেয়। তখন পোষক দেহের ভেতরে যে রাইবোজোম রয়েছে সেখানে তাদের প্রয়োজনীয় যেসব প্রোটিন, সেই প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিন থেকে কি হয়? প্রোটিন আবরণটা তৈরি হয়ে যায় এবং ধীরে ধীরে সেখানে কিন্তু রেপ্লিকেশনের মাধ্যমে তাদের ডিএনএ বা আরএনএও তৈরি হয়। তারপরে সেগুলো মিলে নতুন একটা ভাইরাস তৈরি হয়ে যায়। তো তার মানে হচ্ছে আমরা তাদের মধ্যে কোনো কোষ বিভাজন দেখছি না, তাদের সেই ক্ষমতাটা নেই। এখন দেখি কোষ বিভাজন যেহেতু নেই, তার মানে তাদের দৈহিক বৃদ্ধিও ঘটে না। যেহেতু কোষ নেই তাই তাদের মধ্যে কোনো প্রকারের বিপাক ক্রিয়াও দেখা যাবে না। প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু একটার সাথে আরেকটা খুব সম্পর্কযুক্ত। যদি খুব খেয়াল করে দেখো তাহলে কিন্তু এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো কিন্তু খুব সহজে তোমরা বুঝতে পারবে যে কি কি লিখতে হবে সিরিয়ালি। এখন আমরা দেখি যে ভাইরাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম এগুলো মোটামুটি একটা জড় বস্তুর সাথে তার বৈশিষ্ট্যের একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সে যে একটা জীবিত বস্তু হিসেবে কাজ করে, একটা জীবিত প্রাণীর মতো কাজ করতে পারে, জীবিত অঙ্গাণুর মতো কাজ করতে পারে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে? তার মধ্যে প্রধান যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে সে বংশবৃদ্ধি করে, কিন্তু সেটা পোষক দেহের ভেতরে।
তার মানে আমরা বলতে পারি সে বংশ বৃদ্ধি করে, কিন্তু সাথে এটাও লিখতে হবে যে সেটা পোষক দেহের ভেতরে। এবং আরেকটা কথা চিন্তা করে দেখো, আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে একটা ভাইরাস আগে যেভাবে প্রাণীগুলোকে আক্রমণ করত, পরবর্তীতে হয়তো সেটার একটা প্রতিষেধক তৈরি হয়ে গিয়েছে, কিন্তু কিছুদিন পর দেখা যায় যে সেই ভাইরাসটার উপর সেই ওষুধটা আর কাজ করে না, ওই ওষুধটার কোনো ইফেক্টই দেখা যায় যে ভাইরাসটার উপর পড়ছে না। তার মানে হচ্ছে ভাইরাসটা কিন্তু নিজের কিছু কিছু বৈশিষ্ট্য বদলে নিচ্ছে, নিজের যে বৈশিষ্ট্য সে বদলে নিচ্ছে, তার মানে কি তার মিউটেশন ঘটছে। তার মানে মিউটেশন কিন্তু একটা জীবিত কোষের মধ্যে দেখা যায়। তার মানে হচ্ছে ভাইরাস একটা জীবিত কোষের মতো আচরণ করতে পারে, সেটা হচ্ছে তার মিউটেশন ঘটানোর প্রমাণটা। তার মানে এখানে কি ঘটে, মিউটেশন ঘটতে পারে। তো এখন এর সাথে আরো রয়েছে তারা অভিযোজন ঘটাতে পারে বা অভিযোজন ক্ষমতা রয়েছে তাদের। তারা যে কোনো একটা পশুকের দেহে প্রবেশ করলে সেই পশুকের দেহ অনুযায়ী, পশুকের দেহে কি কি রয়েছে সেই অনুযায়ী তারা আচরণ করতে পারে। এখন যদি আমরা দেখি যে একটা ভাইরাসের গঠনে কি কি আছে, তাহলে দেখব যে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে কিন্তু যে নিউক্লিয়ার বস্তুটা সেটা একদম ভেতরে রয়েছে, তার বাহিরে একটা বক্সের মতো অংশ দেখতে পাচ্ছি, কিছু একটা তাকে আবদ্ধ করে রাখছে, এবং তার বাহিরে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা আবরণ দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে তাদের তিনটা জিনিস থাকতে পারে। প্রথমে আমি বলেছিলাম যে তাদের প্রোটিন থাকবে, প্রোটিন আবরণ থাকবে এবং নিউক্লিয়ার বস্তু থাকবে, একই সাথে তাদের একটা আবরণীয় থাকতে পারে। তাহলে গঠনের মধ্যে কি পাচ্ছি, প্রোটিন, তারপরে পাচ্ছি নিউক্লিয়ার বস্তু, নিউক্লিক অ্যাসিড, আর পাচ্ছি বাইরের আবরণী। এখন এই যে প্রোটিনের একটা আবরণ থাকে, দেখা যায় যে আবরণটা এরকম থাকতে পারে বা লম্বা আকারের হতে পারে, অনেক আকৃতির হতে পারে। তার ভেতরে আরএনএ বা ডিএনএ একটা সূত্র বা দুইটা সূত্র দেখা যায়। এখন এই যে প্রোটিন আবরণটা, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসিড। এখন এই ক্যাপসিডটা ছোট ছোট কিছু অংশ দিয়ে তৈরি হয়, মানে হচ্ছে দেখা যায় যে এরকম ছোট ছোট কিছু অংশ পাশাপাশি বসে একটা ক্যাপসিড তৈরি করছে। এই যে প্রত্যেকটা ছোট অংশ দেখতে পাচ্ছি, এগুলোর নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসিড তৈরি হচ্ছে অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে। এরপরে রয়েছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের কথা বলেছে যে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুটো কখনোই একসাথে থাকবে না। এখন বাইরের আবরণী জিনিসটা কি? বাইরের আবরণী হচ্ছে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ক্যাপসিডের বাহিরে আরেকটা এক্সট্রা স্তর, একটা অতিরিক্ত স্তর থাকে। সেই অতিরিক্ত স্তরটাকে আমরা বাইরের আবরণী বলে থাকি বা বহিস্থ আবরণ বলে থাকি। এই ক্ষেত্রে দেখা যায় যে যেসব ক্ষেত্রে এই বাইরের আবরণীটা থাকে, মনে করো এটা হচ্ছে বাইরের আবরণী, সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে লিপোভাইরাস। এবং লিপোভাইরাস বলার কারণটা কি? কারণ হচ্ছে তাদের যে বাইরের আবরণটা রয়েছে, এই আবরণীটা হচ্ছে লিপিড বা লিপোপ্রোটিনের একটা স্তর, লিপিডের স্তর। যেহেতু লিপিডের একটা স্তর থাকে, তাই সেটাকে আমরা বলি হচ্ছে লিপোভাইরাস। তো এটা ছিল একটা সাধারণভাবে যে কোনো একটা ভাইরাসের গঠন যেটা থাকে, সেখানে কি কি জিনিস থাকতে পারে। মনে রাখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ক্যাপসিডটা এবং মাঝখানে নিউক্লিক অ্যাসিডটা দেখতে পাই। বহিস্থ আবরণীটা অল্প কিছু ভাইরাসে দেখতে পাই, যেমন হচ্ছে এইচআইভি ভাইরাসটার ক্ষেত্রে আমরা এই বহিস্থ একটা আবরণী দেখি, তার ভেতরে ক্যাপসিড থাকে, তারও ভেতরে আরএনএ থাকে।
ভাইরাসের প্রকারভেদ অনেকগুলো জিনিসের উপর ভিত্তি করে হতে পারে, যেমন তার আকার আকৃতি বা সে কাদেরকে পশু হিসেবে ব্যবহার করছে তার উপর ভিত্তি করে। তো প্রথমে যদি আমরা চিন্তা করি, একটা দণ্ডাকার ভাইরাস হতে পারে, একটা গোলাকার ভাইরাস হতে পারে। দণ্ডাকার ভাইরাস আর গোলাকার ভাইরাস মানে কি, একটা আকৃতি হবে হচ্ছে এরকম, একটা আকৃতি হবে এরকম। এছাড়া কি কি ধরনের হতে পারে, কমা আকৃতির হতে পারে, ব্যাঙাচির আকৃতির হতে পারে। এখন এগুলোর উদাহরণ কি? উদাহরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দণ্ডাকার ভাইরাসের ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখতে পারি, MAT দিয়ে মনে রাখতে পারি, যেখানে M হচ্ছে মাম্পস ভাইরাস, T হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, TMV, এবং A হচ্ছে আলফা মোজাইক ভাইরাস। MV দিয়ে আমরা সাধারণত মোজাইক ভাইরাসটা বুঝে থাকি। আর গোলাকারের ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখতে পারি, PH এবং D। PH এবং প্রত্যেকটা জিনিসে কি বোঝাচ্ছে, P দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে পোলিওর নাম আমরা সবাই শুনেছি, এই জিনিসটা ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। এরপর রয়েছে HIV ভাইরাস, এরপর রয়েছে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু জ্বর যেটার কারণে হয়ে থাকে, আর হচ্ছে HIV। তাহলে এগুলো হচ্ছে শর্টকাটে কিভাবে আমরা মনে রাখতে পারি। এবং একই সাথে মনে রাখতে হবে যে শুধু যদি তোমরা এই ছোট ছোট জিনিসটাই মনে রাখো, শর্টকাট করে মনে রাখো, তাহলে কিন্তু হবে না। হয়তো দেখা যাবে যে M দিয়ে কি হয় সেটা তোমাদের মনে নেই, তার মানে প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু কষ্ট করে একটু মুখস্থ করতেই হবে, কারণ হচ্ছে এগুলো কিন্তু অবজেক্টিভে আসে। অবজেক্টিভের ক্ষেত্রে হয়তো তোমাকে প্রশ্ন করলো যে দণ্ডাকার ভাইরাস কোনটি, সেখানে অপশনে হয়তো TMV দিল, সাথে পোলিও, HIV এবং ডেঙ্গু দিয়ে দিল। তুমি যদি এগুলোর মানে না জানো তখন কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে। আমি দেখি আমার সাথে এখন লাইভ ক্লাসে নতুন কে কে জয়েন করছো। মোটামুটি অনেকেই নতুন জয়েন করেছো। আচ্ছা, কমা আকৃতির ভাইরাসের ক্ষেত্রে, কমা আকৃতি না, এখানে হবে হচ্ছে ঘন আকৃতি। আচ্ছা, অনেকে বলছো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। একজন বলছো চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে, লাইটিকো লাইসোজেনিকের পার্থক্য, ওর কিছু প্রশ্ন রয়েছে। লাইটিকো লাইসোজেনিকের পার্থক্য, ভাইরাস আক্রমণের স্থল নির্দিষ্টতা বলতে কি বোঝায়, সায়ানোফাজ কি, ইমার্জিং ভাইরাস এবং গ্রাম রঞ্জক। আমি তোমার প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিব, কারণ এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তখন আমরা কয়েকটা প্রশ্নের উত্তর পাবো, এবং ভাইরাসের মধ্যে লাইটিকো এবং লাইসোজেনিক সম্পর্কে আমরা জানবো। পুরো ক্লাসটি দেখতে থাকো। এখানে রয়েছে ডিম্বাকার ভাইরাস। ডিম্বাকার ভাইরাসের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি হচ্ছে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ব্যাঙাচি আকৃতির ভাইরাস মানে হচ্ছে একটা মাথা থাকবে এবং একটা লেজ থাকবে। মাথা এবং লেজ আমরা সাধারণত কোথায় কোথায় দেখি, T2 ভাইরাস, T4 ভাইরাস, T6 ভাইরাসের ক্ষেত্রে। এটা T সিরিজ এভাবে মনে কিন্তু রাখতে পারো তোমরা। তার মানে আমরা ছোট ছোট করে দেখতে পাচ্ছি, দণ্ডাকারের ক্ষেত্রে TMV, আলফা MV এবং মাম্পস ভাইরাস, গোলাকারের ক্ষেত্রে পোলিও, HIV এবং ডেঙ্গু। এবং আরো একটা রয়েছে, সেটা হচ্ছে সিলিন্ডার আকৃতির যে ভাইরাসটা, সেই ভাইরাসটা কিন্তু প্রচুর ক্ষতি করতে পারে, সেটা হচ্ছে ইবোলা
ভাইরাস। ইবোলা ভাইরাসটা হয় হচ্ছে এরকম লম্বাটে ধরনের, সেটাকে কাটলে একটা সিলিন্ডারের মতো অংশ দেখা যায়। ইবোলা ভাইরাসটা যে কোনো প্রাণীর প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে। ইবোলা ভাইরাসের কারণে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। তো এটা ছিল হচ্ছে ভাইরাসের আকার অনুযায়ী প্রকারভেদ। একই সাথে ভাইরাস কিন্তু দুই ধরনের বলেছি, যে আরএনএ এবং ডিএনএ যে কোনো একটা থাকতে পারে। তার মানে কোন নিউক্লিক অ্যাসিডটা আছে তার উপর ভিত্তি করেও দুই ধরনের ভাইরাস থাকে। একটা হচ্ছে আরএনএ ভাইরাস, আরেকটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এখন আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস কোনটা? আরএনএ যেই ভাইরাসগুলোর মধ্যে থাকবে সেটা হচ্ছে আরএনএ ভাইরাস, এবং অধিকাংশ ক্ষেত্রে আরএনএ ভাইরাসগুলো হচ্ছে উদ্ভিদের রোগ তৈরি করে। আর ডিএনএ ভাইরাস মানে হচ্ছে ভাইরাসটার ভেতরে ডিএনএ থাকবে, কোনো আরএনএ থাকবে না, এবং এগুলো সাধারণত প্রাণী দেহে রোগ তৈরি করে। কিন্তু তার মানে এই না যে ডিএনএ ভাইরাস কখনো উদ্ভিদের কোনো রোগ তৈরি করতে পারবে না, পারবে। কিছু ব্যতিক্রম রয়েছে। আরএনএ ভাইরাসও কিন্তু মাঝে মাঝে প্রাণী দেহে রোগ ঘটাতে পারে, যেমন হচ্ছে এইচআইভি। এইচআইভির কথা যদি আমরা চিন্তা করি, এইচআইভি কিন্তু মানবদেহেই হয়ে থাকে, এবং সেটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। তার মানে শুধু যে উদ্ভিদই হবে এমন কিন্তু না। এবং একই সাথে এটা মনে রাখতে হবে, আরএনএ ভাইরাসগুলো হচ্ছে এক সূত্র। আমরা জানি আরএনএ গুলো সাধারণত এক সূত্র খায়, আর ডিএনএ যেহেতু ডিএনএ সাধারণত দ্বিসূত্র খায়, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হওয়া সম্ভব। এখানে দ্বিসূত্র কারণেও আমরা দেখতে পারি, অনেক সময় আমরা কিন্তু এক সূত্র ডিএনএও দেখে থাকতে পারি। এখন আসি ক্যাপসিডের বাহিরের যে আবরণটা কথা বলেছিলাম, সেই আবরণটা আছে কি নেই তার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাইরাসগুলোকে ভাগ করতে পারি। তার মানে বহিস্থ আবরণী আছে, বহিস্থ আবরণী নেই। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কোন ভাইরাসটার ক্ষেত্রে আমরা একটা বহিস্থ আবরণী দেখতে পাই। তো তোমরা যারা দেখছো তারা কমেন্টে আমাকে জানিয়ে দাও কোন ভাইরাসটার কথা আমি বলেছিলাম, যার বাহিরে একটা বহিস্থ আবরণী আমরা দেখতে পেয়েছি। ক্যাপসিডের ঠিক বাহিরে একটা বহিস্থ আবরণী থাকে। একই সাথে আমরা জেনে নিব যে বহিস্থ আবরণী থাকে না সাধারণত কার কার থাকে না। হচ্ছে মনে রাখতে পারি আমরা টি2 ভাইরাসের ক্ষেত্রে আমরা কখনো বহিস্থ আবরণী দেখতে পাই না। কমেন্টে দেখি তোমরা কারা কারা দেখছো এবং কোশ্চেনটার অ্যান্সার দিতে পেরেছো। অনেকে বলছো লেখা বোঝা যাচ্ছে না। একজন রয়েছে ঠাকুরগাঁও থেকে, ঢাকা সিটি কলেজ থেকে রয়েছে একজন। জামিল রহমান বলছে ব্যাকটেরিওফাজ, ও বলতে চাচ্ছে বহিস্থ আবরণী আছে হচ্ছে ব্যাকটেরিওফাজদের ক্ষেত্রে। আচ্ছা, আমি এখন বলি বহিস্থ আবরণী নেই কোনটার। টি2 ভাইরাস, টিএমভি ভাইরাস। টিএমভি কোনটা? টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে টিএমভি, যেটাকে আমরা সংক্ষেপে টিএমভি বলে থাকি। আচ্ছা, আর বহিস্থ আবরণী আছে তার মানে হচ্ছে ক্যাপসিডের বাহিরে একটা লেয়ার থাকবে, যে লেয়ারটার কথা আমি বলেছিলাম যে এইচআইভির ক্ষেত্রে আমরা লেয়ার দেখতে পাই। একজন বলছে ব্যাকটেরিওফাজ, না, ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে আসলে বাহিরে আমরা প্রোটিন দেখি এবং ভেতরে আমরা একটা ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ দেখতে পাই, এবং সেগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। এখন আসি যে পোষক দেহের উপর ভিত্তি করে ভাইরাস কত প্রকারের। এটা খুবই সাধারণ একটা জিনিস, যে কোন পোষক দেহের ভেতরে তারা
গিয়ে বংশ বিস্তার করতে পারে। এর মধ্যে প্রথমে রয়েছে উদ্ভিদ ভাইরাস, তারপর রয়েছে প্রাণী ভাইরাস, তারপর রয়েছে ব্যাকটেরিওফাজ, উদ্ভিদ ভাইরাস মানে হচ্ছে যেগুলো উদ্ভিদের মধ্যে কোনো প্রকারের রোগ তৈরি করতে পারে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, সেটা ক্ষতি করতে পারে। তারপরে রয়েছে পাপায়া রিং স্পট ভাইরাস, এগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষতি করে থাকে। এছাড়া রয়েছে ধানের ব্লাইট রোগে যেই ভাইরাসগুলো ক্ষতি করে সেগুলো। ব্যাকটেরিওফাজের সাথে আরো একটা রয়েছে সায়ানোফাজ। একজন আমাকে প্রশ্ন করেছিল সায়ানোফাজটা কি। প্রাণী ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে একটা প্রাণীকে আক্রমণ করবে, প্রাণীর দেহের মধ্যে কোনো প্রকারের রোগ তৈরি করবে। ব্যাকটেরিওফাজ হচ্ছে যে কোনো একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, ব্যাকটেরিয়ার ভেতরে তারা একটা ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাস তৈরি হবে এবং একদম শেষ পর্যায়ে ব্যাকটেরিয়াটাকে তারা ধ্বংস করে ফেলবে, ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে তারা বের হয়ে যাবে। ফাজ ভাইরাস মানে হচ্ছে যারা অন্য একটা কিছুকে আক্রমণ করে এবং সেটাকে ধ্বংস করে বের হয়ে যায়, সেটা হচ্ছে ফাজ ভাইরাস। এখন ব্যাকটেরিওফাজ তো বুঝলাম, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। সায়ানোফাজ কি? সায়ানোফাজ হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, যেসব ব্যাকটেরিয়াগুলোর মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়ে থাকে কিছু কারণে, সেগুলোকে আমরা বলি হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলোকে যেগুলো আক্রমণ করে এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে সেগুলো হচ্ছে সায়ানোফাজ। যেমন হচ্ছে LPP1 এবং LPP2। এখন LPP1 LPP2 কেন বলা হচ্ছে? LPP দিয়ে আসলে সায়ানোব্যাকটেরিয়ার নাম বোঝানো হয়। L দিয়ে একটা নাম, P দিয়ে আরেকটা নাম, আরেকটা P দিয়ে আরেকটা নাম। এই তিনটা সায়ানোব্যাকটেরিয়াকে সাধারণত এই সায়ানোফাজ ভাইরাসগুলো আক্রমণ করে থাকে এবং তাদের কয়েকটা টাইপ রয়েছে যেগুলো 1, 2 দিয়ে প্রকাশ করা হয়। আর ব্যাকটেরিওফাজের মধ্যে রয়েছে হচ্ছে T2, T4, T6, এই সবগুলো ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ। তো এতক্ষণ আমরা ক্লাসিফিকেশন গুলো দেখলাম, শ্রেণী বিভাগগুলো দেখলাম, কতভাবে ভাগ করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে যে ভাইরাসের যে পরজীবিতা, এবং একটা জিনিস তোমাদের বইগুলোতে বলা রয়েছে যে ভাইরাস একটা নির্দিষ্ট কোষকে আক্রমণ করে। এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে প্রথমে পরজীবিতা কি আমরা সবাই জানি। পরজীবিতা বলতে বোঝায় হচ্ছে যে কোনো একটা জিনিসকে আক্রমণ করে বা তার বাহিরে থেকে তার থেকে পুষ্টি গ্রহণ করবে, অথবা এমনও হতে পারে যে তাকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকবে, আশ্রয় নিবে বা পুষ্টির জন্য নির্ভর করবে। এগুলো হচ্ছে পরজীবিতা, বিভিন্ন ধরনের হতে পারে। এখন এই ভাইরাসের পরজীবিতার মানে হচ্ছে তারা একটা দেহে আক্রমণ করে, কোষটার ভেতরে তাদের যে নিউক্লিক অ্যাসিডগুলো রয়েছে সেটাকে ঢুকিয়ে দেয়, এরপরে ওই কোষের ভেতরে প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরির সাথে সাথে তাদের নিউক্লিক অ্যাসিডও অনেক পরিমাণে তৈরি হতে থাকে এবং প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডগুলো মিলে মিলে নতুন ভাইরাস তৈরি হয়। এখন সেখানে একটা শব্দ রয়েছে যে রিসেপ্টর সাইট। রিসেপ্টর সাইট জিনিসটা কি? একটা ভাইরাস সাধারণত হচ্ছে আমরা দেখেছি ক্যাপসিড থাকবে, ভেতরে হচ্ছে নিউক্লিক বস্তু থাকবে। তার মানে যে কোনো একটা কোষকে যদি সে আক্রমণ করতে যায়, সেই কোষের সংস্পর্শে কোন অংশটা আসবে? প্রোটিন অংশটা আসবে। দেখা যায় যে কিছু কিছু সবগুলো কোষেরই বাহিরে এরকম কিছু মনে করো রিসেপ্টর সাইট থাকে, যেসব জায়গায় বিভিন্ন প্রোটিন এসে যুক্ত হতে পারে। এই সকল ভাইরাসের ক্ষেত্রে মনে করো কোনো একটা ভাইরাস শ্বাসনালীতে সমস্যা তৈরি করে, মনে করো অ্যালভিওলাইয়ের যেসব কোষ আছে সেখানে গিয়ে কোনো প্রকারের প্রদাহ তৈরি করে বা সমস্যা তৈরি করতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে গবেষণা করে দেখা গিয়েছে ওইখানের কোষগুলোতে এই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলো শুধুমাত্র ওই প্রোটিনগুলোকে ধরতে পারে, রিসিভ করতে পারে। এই কারণে দেখা যায় ওই কোষের মধ্যে গিয়ে ভাইরাসগুলো আক্রমণ করছে বারবার। এই সকল ভাইরাস দেখা যাবে তুমি যদি যকৃতের মধ্যে ছেড়ে দাও তখন কিন্তু তারা সেখানে আক্রমণ করতে পারবে না, কারণ সেখানে রিসেপ্টর সাইটটা থাকবে না। আবার মনে করো যে সকল ভাইরাস
যকৃতে আক্রমণ করছে তারা কিন্তু কোনোভাবেই শ্বাস নালীতে গিয়ে আক্রমণ করতে পারবে না, কারণ সেই কোষে এই রিসেপ্টর সাইটটা নেই, সেটা শুধুমাত্র যকৃতের কোষে আছে। তার মানে হচ্ছে একটা ভাইরাস নির্দিষ্ট কোষকে আক্রমণ করে, নির্দিষ্ট কোষের সাথে মিলে তারপরে সে তার বংশবৃদ্ধির জন্য যে সকল চক্র আছে সেই চক্রগুলো পরিচালনা করতে পারে। ওই নির্দিষ্ট কোষ পাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু এই কাজটা করতে পারবে না। এর জন্য একটা প্রোটিন আবরণের প্রয়োজন, কারণ এই প্রোটিন আবরণটার কারণে আমাদের দেহের কোষগুলো প্রথম দিকে বুঝতে পারে না যে এখানে একটা ভাইরাস প্রবেশ করেছে। তো এখন যদি আমরা একটু দেখি যে কিছু কিছু শব্দ রয়েছে আমাদের বইয়ের মধ্যে, যেমন ভিরিয়ন এবং ভিরয়েড। ভিরিয়ন, ভিরয়েড। ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে যে কোনো একটা ভাইরাস, ক্যাপসিডও আছে এবং সাথে একটা নিউক্লিক অ্যাসিডও আছে এবং তারা যে কোনো প্রকারের সংক্রমণ বা রোগ তৈরি করতে সক্ষম, সেটা হচ্ছে ভিরিয়ন। আর ভিরয়েড হচ্ছে যে ক্ষেত্রে আমরা ক্যাপসিডের আবরণটা দেখতে পাই না, শুধুমাত্র আরএনএ অংশটা দেখি এবং আরএনএটা বৃত্তাকার ভাবে থাকে। আরএনএটা দেখা যাবে এরকম বৃত্তাকার ভাবে আছে, বাইরে কোনো ক্যাপসিড থাকবে না, শুধুমাত্র নিউক্লিক বস্তুটা থাকবে এবং সেই জিনিসটাই দেখা যাবে যে সরাসরি কোনো একটা কোষের ক্ষতি করছে। সেগুলো খুব বেশি পরিমাণে ক্ষতিকর ভাইরাস হয়ে থাকে এবং সেগুলোকে আমরা বলেছি ভিরয়েড। তার মানে ভিরিয়ন থেকে আমরা যদি ক্যাপসিডটাকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে ভিরয়েড। এখন আমরা যদি একটা ভাইরাসের বংশ বৃদ্ধি করার প্রক্রিয়াটুকু দেখি তাহলে দেখব যে এখানে রয়েছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র মানে হচ্ছে যে সেখানে লাইসিস ঘটবে। লাইসিস মানে কি? যে কোনো কিছু একটা ভেঙে যাবে, যে কোনো কিছু একটাকে ভেঙে অন্য কিছু একটা বের হয়ে আসবে। তো এক্ষেত্রে দেখা যায় যে সবসময় ব্যাকটেরিয়া ফাজের ক্ষেত্রে লাইটিক চক্র বা লাইসোজেনিক চক্রটা আমরা দেখে থাকি। এখানে কি ঘটে? মনে করো এটা একটা ভাইরাস, এটা একটা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে তার যে নিজস্ব ডিএনএটা রয়েছে সেটা, আর এখানে একটা ভাইরাস, এটা মনে করো একটা টিটু ফাস ভাইরাস। যেহেতু ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে এবং ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে ফেলবে, তাই সেটা অবশ্যই এক ধরনের ফাস ভাইরাস হবে এবং ব্যাকটেরিয়া ফাস হবে। এখানে ভাইরাস আসলো এবং ভাইরাসের ভেতরে দেখা যাচ্ছে তার নিউক্লিক অ্যাসিডটা, এবং টিটু ফাস ভাইরাসগুলো হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ যুক্ত। তার মানে এটা হচ্ছে তার সেই দুইটা সূত্র ডিএনএ। দেখা যাবে যে সে এই ব্যাকটেরিয়ার উপরে এসে বসবে, তার গায়ে এসে সে বসবে, তারপরে এই জায়গাটা একটা ছোট ছিদ্র করবে। ছিদ্র করার পর কি করবে? এই যে ভেতরে নিউক্লিক অ্যাসিডটা সেটাকে সে এই ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করিয়ে দেবে। তখন দেখা যাবে ব্যাপারটা হয়ে যাবে এরকম, এটার মাঝখানে আর কিছু থাকবে না, এটা ভেতরে প্রবেশ করবে। এখন এই শুধু প্রোটিন আবরণটা আর কোনো কাজে লাগবে না, তখন বাকি কাজটুকু করবে হচ্ছে এই অংশটা। এই অংশটা দু ধরনের কাজ করতে পারে। এই অংশটা থেকে আমরা পরবর্তীতে পুরোটা ব্যাকটেরিয়া ভেঙে গিয়ে অনেকগুলো ভাইরাসও দেখতে পারি। আবার এমনও হতে পারে যে এই অংশটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিলে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে থাকছে এবং কোষ বিভাজন করে নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি করছে। এখন দেখি লাইটিক চক্র জিনিসটা কি। লাইটিক চক্রের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই অংশের পরে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে দেখা যাবে এই নীল অংশটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। তারা একসাথে জোড়া লেগে গেল। জোড়া লেগে যাওয়ার পর যেটা হবে, এই অংশটা এই পুরোটাকে নিয়ন্ত্রণ করতে থাকবে। নিয়ন্ত্রণ করে সে কি তৈরি করবে? সে তার মধ্যেই দেখা যাবে যে নতুন করে প্রোটিন তৈরি করছে এবং প্রোটিনটা হবে হচ্ছে টিটু ফাস ভাইরাসের যে প্রোটিন আবরণ, সেটা এরকম ভাবে সে প্রোটিনগুলো তৈরি করতে থাকবে।
এবং একই সাথে সে আরো একটা কাজ করবে, সেটা হচ্ছে তার যে ডিএনএ অংশটা ছিল এই ডিএনএ অংশটার রেপ্লিকেশন ঘটাবে। রেপ্লিকেশন ঘটালে কি হবে, নতুন নতুন ডিএনএ তৈরি হতে থাকবে। এর পরের পর্যায়টাতে কি ঘটে, এর পরের পর্যায়টায় দেখা যায় যে ব্যাকটেরিয়াটা রয়েছে এবং ব্যাকটেরিয়াটাকে ভেঙে এই প্রোটিন আবরণটার ভেতরে ডিএনএ অংশটা ঢুকে গিয়েছে, মানে একটা পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হয়ে গেল। নতুন টি2 ভাইরাস আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাকটেরিয়াটাকে ছিদ্র করে সে বের হয়ে যাবে। এই যে ভেঙে বের হয়ে যাচ্ছে এটাই হচ্ছে লাইসিস ঘটা এবং এ কারণে এটাকে আমরা বলে থাকি হচ্ছে লাইটিক চক্র। তার মানে প্রথমে একটা ভাইরাস আসছে, তারপর ব্যাকটেরিয়ার ডিএনএটার সাথে সে যুক্ত হলো, তারপরে সে নতুন প্রোটিন তৈরি করছে এবং নতুন ডিএনএ তৈরি করছে, একসাথে মিলে নতুন ভাইরাস তৈরি করছে। তো এটা ছিল লাইটিক চক্র। এখন যদি লাইসোজেনিক চক্রের কথা দেখি, লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে প্রথম দিকে ঘটনাটা একই রকমের, শুধু এই ধাপটার পরের ধাপগুলো ভিন্ন। দেখা যায় যে যখন দুটো ডিএনএ একসাথে মিলে গেল তখন এখানে নতুন প্রোটিন এবং নতুন নিউক্লিক অ্যাসিড আর তৈরি হয় না। তখন কি করে, সাধারণভাবে ব্যাকটেরিয়া যেভাবে বিভাজিত হচ্ছিল সেরকম ভাবে বিভাজিত হয়। দেখা যায় একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এবং খেয়াল করে দেখো, এই যে ব্যাকটেরিয়াটা যেহেতু নতুন ব্যাকটেরিয়া তৈরি করছে, তার মানে হচ্ছে এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা সেম ডিএনএর অংশগুলো কিন্তু এইটাতেও থাকবে এবং এটাতেও থাকবে। তার মানে আমরা দেখতে পাবো নতুন যে ব্যাকটেরিয়াটা তৈরি হলো সেই ব্যাকটেরিয়াটার একটা অংশ হচ্ছে ব্যাকটেরিয়ার অংশ এবং আরেকটা অংশ হচ্ছে ভাইরাসের অংশ। এবং এভাবে সে অনেক দিন পর্যন্ত কিন্তু থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে তার প্রয়োজনীয় পরিবেশ পাবে না নতুন ভাইরাস তৈরি করা। এই যে চক্রটা ঘটছে এটা হচ্ছে লাইসোজেনিক চক্র। যে কোনো সময় এই লাইসোজেনিক চক্র থেকে আবার সেটা লাইটিক চক্রে কিন্তু প্রবেশ করতে পারে এবং সেখান থেকে নতুন ভাইরাস তৈরি হয়ে যেতে পারে। তো এটা ছিল হচ্ছে যে কোনো ভাইরাস কিভাবে বংশ বৃদ্ধি করে থাকে। তার মানে লাইটিক আর লাইসোজেনিক চক্রের মধ্যে দুটো পার্থক্য দেখছি, একটা পার্থক্য দেখছি সেটা হচ্ছে যে লাইটিক চক্রে সবসময় ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে না, উল্টো নতুন ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে যেগুলো রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত। এরপরে আমরা যদি ভাইরাসের পরে যদি আমরা ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার আকারটা সাধারণত এরকম লম্বাটে আমরা ধরে নিই, অনেক আকারের হতে পারে। একটা ব্যাকটেরিয়াকে যদি আমরা দেখি তখন দেখব যেহেতু একটা ব্যাকটেরিয়ার মধ্যে কোষ থাকে, একটা কোষ দ্বারা সেটা তৈরি, তাই তার মধ্যে সাইটোপ্লাজম থাকবে, কোষ ঝিল্লি এসব কিছু থাকবে এবং সেটার মধ্যে কি থাকবে, সেটার মধ্যে নিউক্লিয়ার বস্তু থাকবে। নিউক্লিয়ার বস্তুটা কিসের মতো হবে, আদি কোষ প্রকৃতি। মানে হচ্ছে ব্যাকটেরিয়াগুলো যে কোষ দ্বারা তৈরি সেটা হবে হচ্ছে আদি কোষ এবং সেখানে আমরা নিউক্লিয়াস সুগঠিত দেখব না কখনোই। নিউক্লিয়াস সুগঠিত হবে না এবং একই সাথে আমরা দেখব হচ্ছে প্লাজমিড এবং আমরা ফ্লাজেলা দেখতে পাবো, মাঝে মাঝে পিলি দেখতে পাবো। এখন দেখি এই যে সবগুলো পয়েন্ট করলাম এগুলোর মানে কি। মানে হচ্ছে যে আমরা যদি এখন গঠনটা আঁকি, গঠনটা আঁকলে দেখা যাবে যে ডিএনএ থাকবে, সেটা বৃত্তাকার ভাবে থাকবে এবং বাহিরে ছোট্ট একটা অংশ হবে হচ্ছে প্লাজমিড
এবং তার চারপাশে আরো একটা স্তর কিন্তু আমরা দেখতে পাবো। স্তরটার নাম একটু পরে বলছি। একটা ফ্লাজেলা দেখতে পাবো চলাচল করার জন্য, এবং দেখতে পাবো হচ্ছে পিলি। এবং যেহেতু একটা ব্যাকটেরিয়া প্রোটিন তৈরিতে সক্ষম, তার মানে সেখানে আমরা রাইবোজোমও দেখতে পাবো। এখন দেখি এখানে ফ্লাজেলা এবং পিলি শব্দটা একদম নতুন। তো বাহির থেকে একটা ব্যাকটেরিয়ার গঠনের বাহির থেকে যদি আমরা দেখি তাহলে কি কি আছে। এটা হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা কি দ্বারা তৈরি? একটা প্রোটিন দ্বারা তৈরি। এবং ফ্লাজেলা কি করে? চলাচলে সাহায্য করে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা যখনই ফ্লাজেলা শুনেছি, যেমন আমরা ছত্রাকের ক্ষেত্রে, শৈবালের ক্ষেত্রে ফ্লাজেলার কথা শুনেছিলাম, তখনই কিন্তু আমরা জানতাম ফ্লাজেলা থাকা মানেই হচ্ছে সেটা কিন্তু চলাচল করতে পারবে। এখন এই ফ্লাজেলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা অংশ হচ্ছে তার ভিত্তি অংশ, যেটা এই কোষ প্রাচীরের ভেতরে থাকে, এবং সেই জায়গাটার দ্বারা ফ্লাজেলাটা আটকে থাকে। এবং বাহিরের দিকে এই যে বাইরের অংশটা, এই অংশটাই হচ্ছে একটা সূত্রক অংশ যেটা চলাচলে সাহায্য করে। এবং এখানে কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো মোটর হিসেবে কাজ করে। ফ্লাজেলাটা কোন দিকে ঘুরবে সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। এখন ফ্লাজেলার পরে দেখি এই যে একটা অংশ দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে স্লাইম স্তর। স্লাইম স্তরটা হচ্ছে কোষ প্রাচীরের ঠিক বাহিরে থাকে। এই জিনিসটা হচ্ছে তার কোষ প্রাচীর। কোষ প্রাচীরের বাইরে থাকবে হচ্ছে স্লাইম স্তর। এখন এটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, এবং এই ছোট অংশটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই তার যে মূল ডিএনএ রয়েছে, তার মূল ডিএনএ এর বাহিরে একটা এরকম গোলাকার, একদম বৃত্তাকার একটা ছোট আকারের ডিএনএ থাকে, যে ডিএনএ গুলো কিছু প্রয়োজনীয় ডিএনএ এর অংশযুক্ত হয়ে হয়ে একটা গোলাকার জিনিস তৈরি করে থাকে, সেটা হচ্ছে প্লাজমিড। এবং এই প্লাজমিড গুলো থেকে কিন্তু আমরা পরবর্তীতে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারি। এর মাঝে অবশ্যই সাইটোপ্লাজম থাকবে, যেহেতু এটা একটা জীবিত কোষ, তাই এখানে থাকবে হচ্ছে সাইটোপ্লাজম। এখন এই যে আরো ছোট কিছু দাগের দেখতে পাচ্ছি, এগুলো রোমের মতো অনেকটা দেখতে, এই জিনিসগুলোর নাম হচ্ছে পিলি। অনেক সময় এগুলোকে ফিমব্রিও বলা হয়, কিন্তু ফিমব্রি আর পিলির মধ্যে একটু ছোট্ট পার্থক্য রয়েছে। ফিমব্রি হচ্ছে পিলির চেয়ে একটু আকারে বড়, পিলিটা আরো আকারে ছোট। পিলি জিনিসটা কি সেটা বলতে গেলে বলা যায় যে কোষ প্রাচীরের বাহিরে ছোট ছোট চুলের মতো কিছু অংশ থাকে, যে অংশগুলো হচ্ছে কোনো একটা কিছুকে আঁকড়ে ধরতে সাহায্য করে, সেগুলো হচ্ছে পিলি বা ফিমব্রি। ফিমব্রি এটা যদি পিলির আকার হয় তাহলে ফিমব্রি হবে পিলির চেয়ে একটু লম্বা ধরনের, আর ফ্লাজেলা হবে অনেক লম্বা জিনিস যেটা দ্বারা সে চলাচল করতে পারবে। এটা ছিল যে কোনো একটা ব্যাকটেরিয়ার সাধারণ গঠন। এই সাধারণ গঠনের বাহিরে আমরা ভাইরাসের ক্ষেত্রে যেমন দেখেছিলাম বিভিন্ন প্রকারের শ্রেণীবিভাগ, ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন শ্রেণীবিভাগ দেখতে পাই। শ্রেণীবিভাগের মধ্যে আকারের উপর ভিত্তি করে যদি আমরা বলি, ব্যাকটেরিয়া গোল হতে পারবে, লম্বাটে হতে পারবে, কমা আকৃতির হতে পারবে। আবার এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ, সাধারণত ব্যাকটেরিয়া হয় হচ্ছে এককোষী, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে থাকে, একটা কলোনি গঠন করে থাকে। তার মানে হচ্ছে এই গোলাকার ব্যাকটেরিয়াগুলো কিন্তু একটা থাকতে পারে, আবার দুটো পাশাপাশি থাকতে পারে, আবার অনেকগুলো পাশাপাশি থেকে একটা কিউবের মতো অংশ গঠন করতে পারে, আবার এমনও হতে পারে একটা চেইনের মতো সে অংশ গঠন করছে। অনেক কিছুই কিন্তু হতে পারে। দণ্ডাকার ব্যাকটেরিয়াগুলো হবে এরকম লম্বাটে। দণ্ডাকারের ক্ষেত্রে একই বৈশিষ্ট্য, দুটো একসাথে থাকতে পারে, এমনও হতে পারে যে অনেকগুলো মিলে একটা কলোনি গঠন করে থাকছে। আর কমার ক্ষেত্রে কমা যেরকম দেখতে সেরকম আকারেরই একটা ব্যাকটেরিয়া দেখা যায়। তো
এই ব্যাকটেরিয়াগুলোর নাম যদি আমি বলি, এটা হবে হচ্ছে মোনোকক্কাস, এটা হবে ডিপ্লোকক্কাস যেহেতু দুটো রয়েছে, এবং এটা হবে হচ্ছে টেট্রাকক্কাস, আর এটাকে আমরা বলবো স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে যখন একটা চেইনের মতো অংশ গঠন করে থাকে। এরপরে একটা প্রশ্ন ছিল তোমাদের, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই দুইটার মানে কি? এই দুটো জিনিস আসলে ডিপেন্ড করে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা রয়েছে, যে কোষ ঝিল্লিটা রয়েছে, সেখানে স্তরটাকে মোটা নাকি চিকন। মানে হচ্ছে দেখা যায় যে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার একদম বাইরের স্তরটা অল্প পরিমাণে থাকে, আর পজিটিভের ক্ষেত্রে এরকম মোটা পরিমাণে থাকে। এখন গ্রাম পজিটিভ আর নেগেটিভ আমরা কিভাবে বুঝতে পারি? গ্রাম পজিটিভ আর নেগেটিভ বোঝার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ক্রিস্টাল ভায়োলেট নামের একটা রঞ্জক পদার্থ আমরা দিয়ে থাকি। প্রথমে ক্রিস্টাল ভায়োলেট নামের একটা রঞ্জক পদার্থ দেই, তারপর এর মধ্যে আমরা আয়োডিন দিয়ে থাকি। আয়োডিন দেওয়ার পরে আমরা যেটা করি সেটা এই আয়োডিন আর ক্রিস্টাল ভায়োলেট অংশটাকে আমরা এই ব্যাকটেরিয়ার গা থেকে ধুয়ে ফেলার চেষ্টা করি। ধোয়ার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলটা দিয়ে যখন আমরা একটা ব্যাকটেরিয়াকে ধোয়ার চেষ্টা করি, তখন দেখা যায় যে কিছু ক্ষেত্রে যে আয়োডিনের ভায়োলেট যে রংটা থাকে, সেই রংটা আর তাদের যে কোষের যে বাহিরের অংশটা রয়েছে সেই অংশে আর অবস্থান করে না। এবং এটা যে অবস্থান করছে না সেটা আমরা কিভাবে বুঝবো? যে ধুয়ে ফেলার পর যে পুরোটা রং চলে গেছে সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? বোঝা যাবে হচ্ছে অ্যালকোহল দিয়ে ধোয়ার পরে আমরা স্যাফরানিন যুক্ত করি। স্যাফরানিনের নাম আমরা অনেকেই শুনেছি, লাল রঙের রঞ্জক পদার্থ। এই লাল রঙের পদার্থটা যখন দেওয়া হয় তখন দেখা যায় যে কিছু কিছু ব্যাকটেরিয়া লাল রংটা ধারণ করছে আর কিছু কিছু ব্যাকটেরিয়া লাল রং ধারণ করছে না। যদি লাল রং ধারণ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গ্রাম নেগেটিভ। নেগেটিভ কেন বলি? কারণ হচ্ছে যে এই ক্রিস্টাল ভায়োলেটের যে রংটা, সেই রংটা সে ধরে রাখতে পারে না, সেই জন্য আমরা বলি গ্রাম নেগেটিভ। আর যদি সেটা বেগুনি রং থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গ্রাম পজিটিভ। এখন এই দুইটা জিনিস কেন প্রয়োজন? এর প্রয়োজন হচ্ছে লাল রং যেটা ধারণ করে গ্রাম নেগেটিভ, তার মানে হচ্ছে তার যে বাইরের স্তরটা সেটা খুব বেশি পুরু নয়, আর গ্রাম পজিটিভের স্তরটা অনেক বেশি পুরু। তো যখন কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেই ব্যাকটেরিয়ার জন্য যে সকল ওষুধ দেওয়া হয় তখন দেখা যায় যে এই কোষের বাহিরের স্তরটা মোটা না চিকন তার উপর ভিত্তি করে ওষুধগুলো দেওয়া হয়। কিছু ওষুধ হচ্ছে এই গ্রাম নেগেটিভের উপর কাজ করে থাকে, কিছু ওষুধ গ্রাম পজিটিভের উপর কাজ করে থাকে। এই জন্য আমাদের গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ জিনিসটা জানা অত্যন্ত প্রয়োজন। তো এটা ছিল হচ্ছে গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ। এখন আমরা দেখব যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নতুন ব্যাকটেরিয়াগুলো কিভাবে তৈরি হয়। একটা ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষ প্রকৃতি, তাই সেখানে সাধারণ একটা বিভাজন প্রক্রিয়া ঘটে। সাধারণ বিভাজন কিভাবে ঘটে? এটা যদি একটা ব্যাকটেরিয়া হয় এবং এটা যদি হয় নিউক্লিক অ্যাসিড, দেখা যাবে যে এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে ব্যাকটেরিয়াটা আরো লম্বাটে হয়ে যাচ্ছে, একটু লম্বা হচ্ছে, এবং মাঝখানে নতুন নতুন
প্রোটিন তৈরি হচ্ছে, লিপোপ্রোটিন তৈরি হচ্ছে নতুন করে, এবং এই যে ডিএনএটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিএনএটা রেপ্লিকেশন করে আরো বেশি পরিমাণে ডিএনএ তৈরি করছে। এরপরে দেখা যাবে এই রেপ্লিকেশন করার পরে যে অতিরিক্ত ডিএনএ তৈরি হয়েছে, ইনফ্যাক্ট দ্বিগুণ ডিএনএ তৈরি হচ্ছে, সেটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার ফলে কি হবে, একটা অংশ চলে আসবে এইদিকে, আরেকটা অংশ চলে আসবে এইদিকে, এবং মাঝের যে নতুন প্রাচীরটা সেটা ভেতরের দিকে ঢুকে যেতে থাকবে। এবং সাধারণ কোষ বিভাজনের মতোই তখন আমরা দেখতে পাবো দুটো নতুন ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা বলবো হচ্ছে অপত্য কোষ বা অপত্য ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আসলে ব্যাকটেরিয়ার বিভাজনের ক্ষেত্রে একমাত্র পদ্ধতি। আরেকটা রয়েছে যেটা হচ্ছে আমরা বলে থাকি যৌন জনন, কিন্তু সেখানে আসলে জনন ঘটে না, সেখানে মূলত একটা রিকম্বিনেট ডিএনএ তৈরি হয়। কিভাবে তৈরি হয় আমরা যদি দেখি তখন দেখব যে একটা ব্যাকটেরিয়াকে আমরা বলছি পজিটিভ, আরেকটাকে বলছি নেগেটিভ। সাধারণত আমরা যখন শৈবাল ছত্রাক দেখেছিলাম তখন দেখেছি পজিটিভ এবং নেগেটিভের মাঝে অনেক সময় একটা টিউব তৈরি হয়, এর ফলে কি হয়, একটা অংশ থেকে আরেকটা অংশে নিউক্লিয়ার বস্তুগুলো চলে যায়। এখন এখানে আসলে একই ধরনের ঘটনাই ঘটে। এটা যদি এটার নিউক্লিয়ার বস্তু হয়, নেগেটিভের নিউক্লিয়ার বস্তু যদি এটা হয়, দেখা যাবে যে এর পরের স্টেপে একটা কনজুগেশন নালী তৈরি হচ্ছে। কনজুগেশন নালীর মাধ্যমে কি ঘটবে, একটার অংশ আরেকটার অংশের ভিতরে চলে যেতে থাকবে, এবং যখন কিছু পরিমাণ চলে যাবে তখন আমরা দেখব জিনিসটা দেখাবে অনেকটা এরকম, মাঝের কনজুগেশন নালীটা ছিঁড়ে যেতে থাকবে, এবং আমরা নতুন এরকম ভাবে একটা ব্যাকটেরিয়া দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে দুই ধরনের ডিএনএ অবস্থান করছে। এরপরে যেটা ঘটে, এরপরে শুধু এই অংশটা নিয়ে আমরা দেখব। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়ার ডিএনএটা তখন এরকম ধরনের হয়ে যায়। ডিএনএর কিছু অংশ নেগেটিভ ব্যাকটেরিয়া, কিছু অংশ হচ্ছে তার নিজস্ব। এরপরে কোষ বিভাজন যখন ঘটে, নতুন ব্যাকটেরিয়া যখন তৈরি হয়, তখন দেখা যায় যে সবগুলো ব্যাকটেরিয়ার মধ্যেই আমরা এই ধরনের ডিএনএ পাচ্ছি। এই ধরনের ডিএনএ অথবা আরএনএ যেটাই থাকুক, ডিএনএ থাকবে, ডিএনএ পাচ্ছি এরকম। তার মানে হচ্ছে এই জিনিসটা আসলে কিন্তু কোনো প্রকারের কোষ বিভাজন হচ্ছে না, এই জিনিসটা মূলত হচ্ছে একটা ডিএনএটা রিকম্বিনেশন হচ্ছে, দুটো ডিএনএ মিলে নতুন ধরনের ডিএনএ তৈরি করছে। তাই এটাকে আমরা সাধারণত রিকম্বিনেশন প্রক্রিয়া বলে থাকি, এই জিনিসটাকে আমরা জনন প্রক্রিয়া সাধারণত বলে থাকি না। এখন আসি যে এতক্ষণ আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কথা পড়লাম, জানলাম ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ক্ষতিকারক রয়েছে, কিছু রয়েছে উপকারী। এখন ভাইরাস কি কি ক্ষতি করতে পারে বা কি কি ধরনের রোগ তৈরি করতে পারে। ভাইরাসের রোগের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে ভাইরাস আক্রমণের ফলে অনেক সময় দেখা যায় যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে পাতা কুঁচকে যাচ্ছে, সেটাকে আমরা লিফ রোল বলে থাকি, অনেক সময় লিফ কার্লও বলে থাকি। এরপরে আমরা যে টিএমভির কথা দেখেছিলাম সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তামাক পাতার মধ্যে এই ভাইরাসটার আক্রমণের ফলে কিছু উপসর্গ দেখা যায়। এর সাথে আর কি রয়েছে, পেঁপের দেহে রিং স্পট রোগ। পেঁপের দেহে রিং স্পট রোগ, এর ফলে কি হয়, যে কোনো একটা পেঁপের গাছের মধ্যে, পাতার মধ্যে বা পেঁপের মধ্যে গোল একটা রিং দেখা যায়।
এছাড়া ক্লোরোসিস হতে পারে। ক্লোরোসিসের ফলে কি হয়, যে কোনো সবুজ পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়, কারণ ক্লোরোফিলটা নষ্ট হয়ে যেতে থাকে। এছাড়া রয়েছে হচ্ছে যে কোনো ধান গাছ দেখা যায় অনেক সময় নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গিয়ে এরপরে আর বাড়তে থাকে না, ধান গাছ যতটুকু হওয়ার প্রয়োজন ছিল ততটুকু হচ্ছে না, তার মানে ধান গাছটা বামন হয়ে থাকে। এইগুলো কিন্তু ভাইরাসের কারণে ঘটে। এতক্ষণ তো বললাম হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে কি কি ঘটে? প্রাণীর ক্ষেত্রে কিন্তু গরু মহিষের ক্ষেত্রে ফুট অ্যান্ড মাউথ একটা রোগ হতে পারে, যেটার ফলে তাদের দেহে ক্ষত দেখা দেয়। এছাড়া রয়েছে ইবোলা ভাইরাস, তারপরে বিভিন্ন ধরনের ফ্লু হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে। ইবোলার ফলে কি হয়? ইবোলার ফলে যেটা ঘটে, কোষগুলো নষ্ট হয়ে যায়, রক্ত নালী যেগুলো আছে সেগুলোর কোষগুলো ছিদ্র হয়ে যেতে থাকে, এর ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া রয়েছে জিকা ভাইরাস। জিকা ভাইরাস কিন্তু মশার মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যেতে পারে। তো এগুলো ছিল ভাইরাস কোনগুলো আমাদের ক্ষতি করতে পারে। এরপরে রয়েছে কিছু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদে রোগ তৈরি করে থাকে। এছাড়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রোগের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে ধানের ব্লাইট রোগ। ব্লাইট রোগের বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি, এটা খুব কমন একটা রোগ। এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে ধান গাছের যে পাতাটা, সেই পাতাটার কিছু কিছু স্থান দেখলে মনে হবে যে সেই জায়গাটা ভিজে গিয়েছে, একদম ভেজা ভেজা থাকবে জায়গাটা, এবং পরবর্তীতে সেই জায়গাটা এরকম কিছু স্পট বা ক্ষত তৈরি হয়ে যাবে। এরপরে আমরা আরো দেখতে পাই, আচ্ছা, ব্লাইট থেকে বাঁচার জন্য ভালো উপায় হচ্ছে যে ধান গাছের বীজগুলোকে আমরা আগেই কোনো একটা জিনিস দ্বারা পরিষ্কার করে নিতে পারি। এছাড়া একই সাথে নাইট্রোজেনের সার যদি আমরা কম ব্যবহার করি তাহলে ধানের ব্লাইট রোগটা কমে যায়। তার মানে হচ্ছে সার প্রয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এছাড়া আর কি কি হতে পারে? আর হতে পারে হচ্ছে যে কোনো লেবু জাতীয় ফলের মধ্যে ক্যাঙ্কার হয়ে থাকে। ক্যাঙ্কার জিনিসটা কি? এটা যদি একটা লেবু হয়, দেখা যাবে এভাবে কিছু হলদেটে বা বাদামি রঙের কিছু অংশ আমরা অনেক সময় দেখতে পাই লেবুর মধ্যে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাঙ্কার রোগ। তো এগুলো হচ্ছে একটা উদ্ভিদের মধ্যে ব্যাকটেরিয়া কি করতে পারে। আর ব্যাকটেরিয়া যে কোনো একটা প্রাণীর মধ্যে করতে পারে হচ্ছে কলেরা রোগ। কলেরা রোগের ফলে আমরা মোটামুটি জানি যে সেটা অনেকটা আমাশয়ের মতনই। কলেরার ব্যাকটেরিয়া যদি কোনোভাবে সে জীবাণুটা অন্ত্রে পৌঁছে যায়, তাহলে কিন্তু দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় এবং একই সাথে দেহের তাপমাত্রা কমে যেতে থাকে, এবং কলেরাটা একসময় মহামারীর আকারে ধারণ করত। বর্তমানে কলেরাটা খুব একটা দেখা যায় না। তো এটাই ছিল আজকের ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে মোটামুটি সাধারণ আলোচনা। তো আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে এবং সেকেন্ড ক্লাসটা ঠিক 9টার সময় শুরু হয়ে যাবে, এবং সেকেন্ড ক্লাসটা থাকছে ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র, সেটা নিয়ে আলোচনা।